নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। উই লার্ন ইনভেস্টিংয়ের এই পর্বে আমরা চেষ্টা করব বাজারের ভারতের স্টিল টিউব সেক্টরের একটা বেশ বড় নাম এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড, তাদের ব্যবসাটা একটু খুঁটিয়ে দেখতে। একদম। আমরা আজ ওদের আর্নিংস কল ট্রান্সক্রিপ্ট, কেয়ার রেটিংসে দেওয়ার রিপোর্ট আর আইডিবিআই ক্যাপিটালের অ্যানালিসিস এই সব তথ্যের ভিত্তিতেই এগোবো। একটা সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা আর কি। দারুণ। উই লার্ন ইনভেস্টিং বরাবরই চেষ্টা করে এই জটিল বিষয়গুলো সহজ করতে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি একটু বলেন, এই এপিএল অ্যাপোলো এরা ঠিক কি করে? হোয়াটস দ্য কোর বিজনেস? দেখুন, এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড হল ভারতের সবচেয়ে বড় ইআরডব্লিউ স্টিল পাইপ প্রস্তুতকারক। ইআরডব্লিউ? হ্যাঁ, ইআরডব্লিউ মানে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এটা স্টিল পাইপ বানানোর একটা টেকনোলজি। এরা প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে এই লাইনে আছে, ১৯৮৬ থেকে। তো বোঝাই যাচ্ছে অভিজ্ঞতায় ভরপুর আর মার্কেট লিডার বলাই চলে। আচ্ছা, বুঝলাম। লার্জেস্ট ম্যানুফ্যাকচারার, এদের তৈরি জিনিসপত্র প্রোডাক্টস, সেগুলো কোথায় ব্যবহার হয়? অ্যাপ্লিকেশন রেঞ্জটা কেমন? ব্যবহার তো অনেক জায়গায়। ধরুন, সাধারণ বাড়ি তৈরির কাজে লাগে, আবার ধরুন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেমন ধরুন ব্রিজ, এয়ারপোর্টস, সেখানেও লাগে। জল সরবরাহ বা ট্রান্সপোর্টেশন সিস্টেমের পাইপলাইন, সেখানেও এদের প্রোডাক্ট যায়। বেশ ডাইভার্সিফাইড। ঠিক তাই। এমনকি চাষের জন্য যে গ্রিন হাউস তৈরি হয় বা ধরুন সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হচ্ছে, সেই কাঠামো তৈরিতেও এদের স্টিল টিউব বা পাইপ অপরিহার্য। প্রোডাক্ট রেঞ্জটাও বেশ বড়, সাধারণ এমএস টিউবস থেকে শুরু করে গ্যালভানাইজড জিঙ্ক কোটেড জিআই পাইপস, ওদের নিজেদের প্রিমিয়াম ট্রিকোট পাইপস, নানা রকম হলো সেকশনস সবই আছে। আর এদের ম্যানুফ্যাকচারিং কোথায় কোথায় আছে? ভারতে ওদের মোট ১১টা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে। আর সম্প্রতি ওরা দেশের বাইরে দুবাইতেও একটা নতুন প্ল্যান্ট চালু করেছে। বাহ, বিশাল ব্যাপার। তাহলে ব্যবসার স্কেলটা কিরকম? প্রোডাকশন ক্যাপাসিটি কত এদের? সেপ্টেম্বর 2023 ডেটা অনুযায়ী ওদের কনসলিডেটেড ইনস্টলড ক্যাপাসিটি ছিল বছরে ৪১.৫০ লাখ মেট্রিক টনস পার অ্যানাম, এমটিপিএ। ধরুন প্রায় 4.15 মিলিয়ন টন। 4.5 মিলিয়ন টন। আর সেলস FY24-এ কেমন বিক্রি করেছে? FY24 অর্থবর্ষে ওরা বিক্রি করেছে 2.62 মিলিয়ন টন। ম্যানেজমেন্ট কিন্তু আগামী ৩-৪ বছরে বেশ অ্যাম্বিশাস, প্রায় 20% ভলিউম সিএজিআর আশা করছে। প্রতি বছর গড়ে 20% করে বিক্রি বাড়াতে চায়। হ্যাঁ, আর ২০৩০ সালের মধ্যে ওদের লক্ষ্যমাত্রা তো আরও বড়, প্রায় ১০ মিলিয়ন টন বিক্রি করার। বর্তমানে ওদের ক্যাপাসিটি প্রায় ৪.৫ মিলিয়ন টন, আর খুব তাড়াতাড়ি সেটা ৫ মিলিয়ন টন ছুঁয়ে ফেলবে বলছে। দারুণ গ্রোথ প্ল্যান তো। এবার একটু ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স নিয়ে কথা বলি, বিশেষ করে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার FY24, সেটার ফলাফল কেমন ছিল? দেখুন, FY24-এ একটা মজার জিনিস হয়েছে। আইডিবিআই ক্যাপিটালের রিপোর্টে যদিও FY25 Q4 এস্টিমেট নিয়ে বেশি কথা আছে, যেমন রেভিনিউ প্রায় ৫৫.১ বিলিয়ন রুপি, YOY 16% বৃদ্ধি। সেলস ভলিউম 25% বৃদ্ধি YOY। 25% ভলিউম গ্রোথ, এটা তো দারুণ। হ্যাঁ, ওদের ইতিহাসে সর্বোচ্চ কোয়ার্টারলি সেলস ভলিউম ছিল সেটা। ইবিটা ছিল প্রায় 4.1 বিলিয়ন রুপিস, 48% বেড়েছে YOY। আর ইবিটা পার টন বেড়ে প্রায় 4,864 হয়েছে। কিন্তু FY24-এর পুরো বছরের হিসাবে আমি শুনছিলাম টার্গেট নাকি পূরণ হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ম্যানেজমেন্ট ওদের আর্নিংস কলে স্বীকার করেছে যে FY24-এ 3 মিলিয়ন টন বিক্রির লক্ষ্য থাকলেও ওরা শেষ পর্যন্ত 2.62 মিলিয়ন টন বিক্রি করতে পেরেছে। তার কারণ কি বলল ওরা? হোয়াট আর দ্য রিজনস? ম্যানেজমেন্ট কয়েকটা কারণ বলেছে, যেমন বাজারে চাহিদা ওভারঅল ডিমান্ড একটু কম ছিল। ওদের নতুন যে রায়পুর আর দুবাই প্লান্ট, সেগুলো চালু হতে একটু দেরি হয়েছে। আর স্টিলের দামের ওঠানামা প্রাইস ভলাটিলিটি, সেটাও একটা কারণ ছিল। বাজারের চাপ তো ছিলই। কিন্তু এর মধ্যেও একটা অসাধারণ ব্যাপার হলো, গত কয়েক বছরে ওরা প্রায় 2,400 ক্রোজের ক্যাপেক্স করেছে, নতুন প্লান্ট বা মেশিনারি ইত্যাদিতে বিনিয়োগ করেছে। এত কিছুর পরেও FY24 শেষে কোম্পানি কিন্তু নেট ক্যাশ ব্যালেন্স শিট অ্যাচিভ করেছে। সত্যি, এত ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পরেও নেট ক্যাশ,
এটা তো খুবই সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। এটা কিভাবে সম্ভব হলো? ঠিক বলেছেন। ম্যানেজমেন্ট জানাচ্ছে ওদের অপারেটিং ক্যাশফ্লো বেশ স্ট্রং ছিল, আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট খুব এফিশিয়েন্ট ছিল। মানে একদিকে আয় ভালো হয়েছে, অন্যদিকে খরচ আর ধার দেনা নিয়ন্ত্রণে রেখেছে। সময় মতো ডেট রিপেমেন্ট করেছে, তাই দেনার বোঝাও কমেছে। আচ্ছা, তাহলে একদিকে টার্গেট মেস, আবার অন্যদিকে এই নেট ক্যাশ স্টেটাস। বাইরের ক্রেডিট রেটিং এজেন্সিগুলো এটাকে কিভাবে দেখছে? পজিটিভ না কশাস? খুব ভালো পয়েন্ট। দেখুন, কেয়ার রেটিংস ওদের লং টার্ম ব্যাংক ফ্যাসিলিটিজের রেটিং কেয়ার এ রেখেছে, যেটা বেশ ভালো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল আউটলুকটা স্টেবল থেকে বাড়িয়ে পজিটিভ করেছে। আউটলুক পজিটিভ, তার মানে? কার বলছে যে কোম্পানির অভিজ্ঞ প্রমোটার, বাজারে ওদের লিডারশিপ পজিশন, এই ডাইভার্সিফাইড প্রোডাক্ট রেঞ্জ, আর অবশ্যই এই হেলদি ফাইন্যান্সিয়াল রিস্ক প্রোফাইল মানে নেট ক্যাশ হওয়াটা, এগুলোই আউটলুক ইমপ্রুভমেন্টের মূল কারণ। তার মানে রিস্কের থেকে স্ট্রেংথগুলো বেশি ওজন পাচ্ছে এখন। আপাতত তাই মনে হচ্ছে। রিস্ক তো আছেই, যেমন ধরুন র মেটেরিয়াল মানে স্টিলের দামের ওঠানামা, কিন্তু কোম্পানির স্ট্রেংথগুলো সেগুলোকে আপাতত ছাপিয়ে গেছে। বেশ, এবার একটু সাধারণ মানুষের জীবনের সাথে এদের প্রোডাক্টের কানেকশনটা বুঝি। মানে রোজকার জীবনে কোথায় দেখতে পাই এদের জিনিস, উইলার্ন ইনভেস্টিংয়ের শ্রোতারা যাতে রিয়েট করতে পারে? অবশ্যই। খুব সহজ উদাহরণ দিই। ধরুন আপনার বাড়ির জানলার গ্রিল বা গেট বা সিঁড়ির রেলিং, সেখানে এদের স্টিল টিউব ব্যবহার হওয়ার খুব সম্ভাবনা। আবার ধরুন রাস্তায় যে বড় উড়ালপুল বা ফ্লাইওভার দেখেন, তার যে বিশাল লোহার কাঠামো, সেখানেও এদের স্ট্রাকচারাল টিউবস কাজে লাগে। আচ্ছা আচ্ছা। সরকার যে এখন জল জীবন মিশনের মতো প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন বসাচ্ছে, সেখানেও এদের জিআই পাইপস মানে ওই গ্যালভেনাইজড পাইপ ব্যবহার হচ্ছে। আর ওই যে বললেন গ্রিন হাউস সোলার প্যানেল? হ্যাঁ, আধুনিক চাষের জন্য যে পলি হাউস বা গ্রিন হাউস তৈরি হয়, তার ফ্রেম বানাতে লাগে, বা ধরুন ছাদে বা মাঠে যে সোলার প্যানেল বসানো হচ্ছে, তার যে মাউন্টিং স্ট্রাকচার, সেটাও এদের পাইপ দিয়ে তৈরি হয়। মানে খুব ছোট 8 mm বাই 8 mm সাইজ থেকে শুরু করে বিশাল 1000 mm বাই 1000 mm, প্রায় সব ধরনের প্রয়োজন মেটানোর মতো প্রোডাক্ট রেঞ্জ ওদের আছে। বাহ, সত্যিই তো কত জায়গায় ব্যবহার হয়। তাহলে এবার ভবিষ্যতের দিকে তাকানো যাক। কোম্পানির স্ট্র্যাটেজি কি? হোয়াট আর দ্য কি গ্রোথ ড্রাইভার্স? ম্যানেজমেন্ট তো ওই আগামী 3-4 বছরে 20% ইয়ারলি ভলিউম গ্রোথ নিয়ে খুব আশাবাদী। এর পেছনে কয়েকটা কারণও আছে। যেমন? প্রথমত, ওদের নতুন রায়পুর প্ল্যান্টের ইউটিলাইজেশন বাড়ছে। FY24 এর শেষ কোয়ার্টারে ছিল 55%, FY25-এ ওরা 70-75% টার্গেট করছে। দুবাই প্ল্যান্টও উৎপাদন শুরু করেছে। Q4 FY24-এ 45% ইউটিলাইজেশন ছিল, দুটো মিলে। তার মানে নতুন ক্যাপাসিটি থেকে আউটপুট বাড়ছে। বিজব্ট। দ্বিতীয়ত, দেশে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং বাড়ছে, মানে সরকার রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদিতে খরচা করছে, রিয়েল এস্টেট সেক্টরও ভালো করছে। এগুলোর সরাসরি সুবিধা এপিএল পাবে। আর তৃতীয়ত, ম্যানেজমেন্টের একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। ওরা মনে করছে প্রাইমারি স্টিল মানে যেটা বড় প্ল্যান্টে তৈরি হয়, HRC বেসড, আর সেকেন্ডারি স্টিল মানে যেটা মূলত স্ক্র্যাপ গলিয়ে তৈরি হয়, এই দুটোর দামের পার্থক্য যদি কমে আসে, তাহলে সেকেন্ডারি মার্কেটের ছোট প্লেয়ারদের সাথে কম্পিটিশনে এপিএল এর মতো অর্গানাইজড প্লেয়ারদের সুবিধে হবে। কারণ এপিএল মূলত প্রাইমারি স্টিল ব্যবহার করে, কোয়ালিটি আর কনসিস্টেন্সি বজায় রাখতে পারে। এছাড়াও ওরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসের বিক্রি বাড়াতে চায় আর কস্ট কমাতে চায়। যেমন এমপ্লয়ি কস্ট পার টন 1000 রুপিস থেকে কমিয়ে 600 রুপিসতে আনার লক্ষ্যমাত্রা রেখেছে। মানে এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের উপর জোর দিচ্ছে। একদম। আর ইবিডাইডা পার টনটাকে আবার 5000-এর কাছাকাছি নিয়ে যেতে চায় ওরা। বেশ পরিষ্কার রোডম্যাপ মনে হচ্ছে। তাহলে উইলার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনার কি টেকঅ্যাওয়েজ বা মূল নির্যাসগুলো যদি একবার সামারাইজ করেন। নিশ্চয়ই। এক নজরে বললে, 1. এপিএল অ্যাপোলো ভারতের বৃহত্তম ERW পাইপ নির্মাতা, যাদের প্রোডাক্ট অনেক সেক্টরে ব্যবহার হয়। 2. মার্কেট লিডারশিপ, অভিজ্ঞ ম্যানেজমেন্ট আর এখন নেট ক্যাশ ব্যালেন্স শিট, এগুলো ওদের বড় শক্তি। 3. FY24 ভলিউম টার্গেট মিস করলেও ক্রেডিট রেটিং আউটলুক কিন্তু পজিটিভ, যা একটা ভালো সাইন। 4. ভবিষ্যতের গ্রোথ নিয়ে ম্যানেজমেন্ট বেশ আশাবাদী।
এর পেছনে আছে ক্যাপাসিটি এক্সপ্যানশন, তাড়াতাড়ি 5 MPTA আর 2030-এর মধ্যে 10 MPTA টার্গেট, বাজারের চাহিদা বৃদ্ধি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসের উপর ফোকাস আর কস্ট এফিসিয়েন্সি। 5, অবশ্যই রিস্ক ফ্যাক্টরগুলোও মনে রাখতে হবে, প্রধানত কাঁচামাল মানে স্টিলের দামের ওঠানামা আর ইন্ডাস্ট্রি কম্পিটিশন। চমৎকার সামারি। উই লার্ন ইনভেস্টিং এর শ্রোতাদের জন্য শেষ ভাবনা কি থাকবে? হোয়াটস আ ফাইনাল প্রভোকেটিভ থট? দেখুন, সোর্সগুলো থেকে এটা স্পষ্ট যে এপিএল অ্যাপোলো বেশ অ্যাগ্রেসিভলি নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে এবং মার্কেট শেয়ার বাড়ানোর জন্য ঝাঁপিয়েছে। স্টিল সেক্টরের দামের ওঠানামা আর প্রতিযোগিতা দুটোই বেশ তীব্র, এটা আমরা জানি। ম্যানেজমেন্টের একটা কথা ভাবার মতো, প্রাইমারি আর সেকেন্ডারি স্টিলের দামের গ্যাপ কমলে নাকি ওদের ব্যবসা বাড়বে, কারণ সেকেন্ডারি প্লেয়ার্সরা চাপে পড়বে। হ্যাঁ, এটা তো ওরা বলছে। প্রশ্নটা হলো, এই প্রাইস গ্যাপ কমাটা কি সত্যিই একটা দীর্ঘমেয়াদী ট্রেন্ড হবে? স্টিলের বাজার খুব ভলেটাইল, আর যদি গ্যাপ কমেও সেকেন্ডারি মার্কেট কি সত্যিই এতটা দুর্বল হয়ে পড়বে, নাকি তারাও ইনোভেশন করে নিজেদের মতো করে টিকে থাকবে? মানে অর্গানাইজড বনাম আনঅর্গানাইজডের লড়াইটা কোন দিকে গড়াবে? এর উত্তর কিন্তু ভবিষ্যতের বাজারই দিতে পারবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, লক্ষ্য রাখার মতো। সত্যিই ভাবার বিষয়। দারুণ একটা আলোচনা হলো এপিএল অ্যাপোলো টিউবস নিয়ে। আশা করি উই লার্ন ইনভেস্টিং এর শ্রোতাদের এই বিশ্লেষণটা কাজে আসবে, নিজেদের রিসার্চে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে, শুধুমাত্র উই লার্ন ইনভেস্টিং এ।